প্রথম 30 দিন বডি ওয়েটে 10%, ঠিক আছে। আপনি যখন এর চেয়ে বেশি দুধ খাওয়াবেন তখন পেটে অসুখ হবে। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম খামারে বাছুর যে পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানার অনেক কারণ আছে, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো 30 কেজি একটা বাচ্চার জন্য 3 লিটার 10%। সারাদিনে ধরেন এটা তো বাছুরের গুরুত্ব প্রতি সপ্তাহে ওজন বাড়বে। ধরেন 30 কেজির জায়গায় কিছুদিন পরে 40 কেজি হয়ে গেল, তখন 4 লিটার লাগবে। এই হিসাবটা হলো 1 দিন থেকে 30 দিন পর্যন্ত। গাভী সম্পূর্ণ দুধটা কেউ ছেড়ে দেবে বাছুর ছাড়া? হ্যাঁ, দিবে কোনো সমস্যা হবে না। 30 দিনের পরে 60 দিন পর্যন্ত গ্রাজুয়ালি দুধ খাওয়া কমাইতে হবে, কমায় 60 দিন পরে দুধ অফ। আর তাকে দুধ লাগবে না না, তখন গ্রাজুয়ালি আস্তে আস্তে কমাইতে হবে। তখন আপনি 10% হিসাবে থাকবে না, আপনি গ্রাজুয়ালি কমাবেন, ঠিক আছে। আপনি বললেন 60 দিন, অনেকে বলে 90 দিন। না, তাহলে এখানে যেটা অরিজিনাল ফর্মুলাটা বলে দেই। বাছুর জন্মের প্রথম দিন তার যে ওজন থাকে, ওজন দ্বিগুণ হইতে যে কোন সময় লাগে ওই পর্যন্ত দুধ খাবে, তারপরে লাগবে না। তাদের 60-65 আপনার এটা হয়তো 60 দিন হতে পারে, এটা 50 দিন হতে পারে। না, আমাকে একজন বলছে ঠিক আছে। এটা বিভিন্ন এতে দেখা গেছে 6 মাস পরে, ঠিক আছে। ছোট থেকে 20 দিন না, আমরা আমাদের এখানেই দেখছি মোটামুটি দ্বিতীয় সপ্তাহ শুরু হবে। না, আপনার আমাদের কাপ স্টার্টার যে ফিটটা আছে, এটা বাছুরের বয়স যখন দ্বিতীয় সপ্তাহ হবে তখন থেকে তাকে খাওয়ানো যাবে। দ্বিতীয় সপ্তাহ থেকে ধরেন 14-15 দিন পর থেকে আপনি ধরেন প্রথম দিন 1 মুঠ দিলেন, পরের দিন আরো 1 মুঠ বাড়ালেন, আস্তে আস্তে বাড়াইয়া হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে কি যারা বাছুর পালন করবেন, তখন আপনার এই বাছুরের গ্রোথ খুব দ্রুত গ্রোথ হবে। খাবারে যাওয়ার পরে আমি কিন্তু আপনার সব রেখে খেলা শিখে জানি না। আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগছে, অনেক কিছু কোনো সমস্যা হবে না, পারলে গাভী আরো ভালো থাকবে। মানে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি পানানো, যেটা তো পানানোটা একটা সমস্যা। কিছু হবে না। আমার ছয়টা গরু যেটা আমি এই সিস্টেমে হাত দিয়ে কি করলি চলে আসবে। আচ্ছা, আমি এরপরে তো ওই যে 25 কেজি 29 কেজি আচ্ছা, এখন এবার শুনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তবে ধরেন এখন যে গাভী বাচ্চা দিয়েছে 10-15 দিন হয়ে গেছে, আপনারা এই পদ্ধতি করতেছেন, এইখান থেকে বাছুর আলাদা করেন না, এটা ঝামেলা হবে। কখন করবেন? একেবারে নতুন বাচ্চা দিয়েছে শুরুতেই আপনাদের করার দরকার নাই। হ্যাঁ, করলে একদিন বসে আপনার যে গাভীটা আজকে বাচ্চা দিয়েছে ওটা আপনি আজকে আলাদা করে বলেন। এমনি এখন বাছুরের বয়স 15 দিন বা 1 মাস, এটারই কাজ করেন না, এটা ঝামেলা হবে, ঠিক আছে। এখন বাছুর যদি সরাসরি মা থেকে দুধ খায়, গাভীর ম্যাস্টাইটিস রিস্ক বাড়ে। কেন বাড়ে? ধরেন একটা উলানে কতটুকু দুধ রাখছেন আপনি জানেন না। যদি দুধ কম বেশি থাকে, ও বেশি খায় পাতলা কেন হবে? যদি কম থাকে পেটের কোথা, ও উলানের দিকে মুখে সমানে আঘাত করতেছে, আঘাত করতে হয়তো উলানটা দুর্বল করে ফেলা। সবচেয়ে বড় সমস্যা যে 3 মাস 4 মাস বয়সের বাচ্চা খাবার থেকে আনতে টাইম না। হ্যাঁ, আপনি প্রথম দিন বাচ্চা জন্ম হয়েছে, হ্যাঁ,
আপনি পিছন থেকে আলাদা করে নিয়ে গেলেন, আলাদা করে তারা পরিষ্কার করলেন, 3 থেকে 4 ঘন্টা পরে গাভীর সামনে আনবেন, চিনবে না। ঠিক আছে, সাইডে সুইটে হওয়ার পর উঠে পড় নেই সাটানো দরকার নাই, আপনি আলাদা পরিষ্কার করেন, আপনি একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আপনি খাওয়াবেন কতটুকু? আমার হিসাবটা কি ছিল, 30 দিন পর্যন্ত বলে ওঠে 10%। ধরেন বাচ্চাটা জন্মগ্রহণ করছে, হ্যাঁ জন্মগ্রহণ করছে, ওজন আছে 30 কেজি, আপনি সারাদিনে তাকে 3 লিটার খাওয়াতে হবে। ঠিক আছে, 3 লিটার। আপনি বাচ্চার যদি সরাসরি কম হয়তো একটু বেশি খেতে পারে, ঠিক আছে, ঝামেলা হয়। আপনি 3 লিটার খাওয়াবেন, 3 লিটার খাওয়াই, আজকেও খাও, প্রথম দিন একটু সবাইও খাওয়াই, আজ প্রথম দিন সাধারণত খাও। তবে নিয়মটা হলো, বাছুরের ক্ষেত্রে নিয়মটা হলো প্রথমবার যখন খাবে, প্রথমবার সে যতক্ষণ খাইতে পারে এটা যাতে খায় প্রথমবার, এটা দরকার আছে। কারণ প্রথমবার যখন দিবে তাকে যা খায়, কারণ তখন তো তার খাদ্য থলিটা কি থাকে, একবারে চিপা, হ্যাঁ তখন খাদ্যকে পুরোটা বললে ওই মুরগি বাচ্চার মতো প্রথম দিনে তার খাদ্য থলিটা পরল করতে হবে। বাছুরের ক্ষেত্রে প্রথমবার খায় যদি ঘুরে বেলা এটা সিগন্যাল চলে যাবে ব্রেনে, তখন তার ফাংশনাল তাড়াতাড়ি হবে। প্রথমবারে দুধ কি স্যার মানে ফালান তো কোনো না 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 কোনো দরকার নেই। আপনি শাল দুধ ফালাবেন কেন? আপনি প্রয়োজন বোধে ধরেন আপনি বডি ওয়েটে 10% পাবেন, বাকি যে দুটো আছে অন্য বছর কে পাবেন, তাতেও কোনো মানে উপকারিতাই অবশ্যই 15 বছর কে পাবেন বেশি। কারণ এখানে কি আছে, অ্যান্টিবডি আছে। আজকে মিষ্টি দোকানদার আমরা অ্যান্টিবডি তৈরি করি, সেটাই ওই অ্যান্টিবডি আপনার এই দুধে আছে, শাল দুধে। শাল দুধ কি সম্পূর্ণ তাহলে মানে ফুড করার আগে কি গরম করার আগে সম্পূর্ণ দুধে কি সমস্যা আছে? না না সমস্যা হবে না। তাহলে তো মানে মিল করে দরকার না মিল ডিপ বা ফুড করার আপনার মিল বিভাগের ইস্যুটা হলো ঠিক আছে, এখানে শেষ প্রোডাক্ট আনলে যে মিল বিভাগ আমাদের এলাকার না এগুলা আসলে অনেক জায়গায় অনেক কিছু অবহেলিত কথা আছে। এই প্রচলিতর জন্য যেটা প্রয়োজন স্যার, পরিচালক আর চালক, পরিচালক আর খামারের চালক, এই দুইটা জায়গা যদি ঠিক না থাকে এই বক্তব্যে আলোচনা 0%। মানে এখান থেকে আমরা একটা প্যাকেজ সুন্দর করে অর্জন করে নিয়ে যাই, আমরা চালককে বুঝাই দেবো, চালক যে ভাই যেটা বললো যে প্রথম দিন একটু খা, এটা অভিজ্ঞতা অনুভূতির জায়গা না, এটা হচ্ছে কমার্শিয়াল এবং ট্রেডিশনাল বিজনেসের জায়গা। এটা এক প্রকার বাংলা ভাষার বিজনেসের জায়গা না, আবেগের জায়গা না। না, আর এটা আবেগ তো বিজনেস আছে, আবেগ দিলে দুধ বেশি দিচ্ছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তা তো না। গাভী এবং বাচ্চা দুইটার জন্য অত্যন্ত বাচ্চাটা এখানে কি কোনো তাপমাত্রা মেইনটেইন করার দরকার নেই। নিউজিল্যান্ড বলে হ্যাঁ তারপরে গাভী খুব সুন্দর জায়গায় যাতে একটু উষ্ণ জায়গা থাকে, বা যদি বাচ্চার মতো প্রয়োজন একটা লাইটও দেওয়া লাগবে, শীতকাল থাকে লাইট দিতে হবে। স্যার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, হল্যান্ড, এখানে তো আপনি যে বক্তব্য দিলেন আর কি বা আমাদেরকে যেটা শেখানোর চেষ্টা করলেন, ওখানে তো মানে বাচ্চা হওয়ার পরে ওরা মায়ের চেহারা দ্বিতীয়বার দেখে কিনা তার দেখি কমার্শিয়াল যে ফার্মগুলো ওগুলো ওখানে ওর কাছে যদি বাচ্চা না থাকে ও মন করবে আমার তো বাচ্চা নাই, আমার তাড়াতাড়ি আবার একটা বাচ্চা নিতে হবে। মানে মানুষও তাই দেখে, একটা বাচ্চা থাকে সেগুলো আর বাচ্চা নিতে চায় না, বাচ্চা না থাকে না আমাদের একটা বাচ্চা নিতে হবে। এই যে এটা কিন্তু এই যে হরমোনাল যে সিগন্যাল তাড়াতাড়ি তাড়াতাড়ি হিটে আসবে কনসেপ্ট করে। আমরা যারা গরু পালন করি, আমার কথা হলো একটা গরু পালেন, আপনি একটা গরু পালবেন ভালো জাতের গরু এক, আর প্রপার নিয়ম না পালেন আপনি একটা গরু থেকে দেখবেন অনেক কিছু হবে। আমাদের এইদিকে সবচেয়ে একজন ভালো খামারি আছে, এটা হলো ঢাকা উত্তরা রানাবোলা 10 নম্বর, উত্তরা 10-এর পাশে মুস্তফা ভাই, ওনার 150 গরু আছে। তো 150 গরুর মধ্যে সবসময় 70-72টা গাভী দুধে থাকে। তো ওর ওখানে দুধের রেকর্ড হলো এভারেজ হলো 40-50 লিটার, সর্বোচ্চ একটা গাভী আছে 60 লিটার দুধ দেয়। এবং উনার এত বলা গাভীর মধ্যে একটা গাভী ছাড়া আর সকল গাভী বাচ্চা দিচ্ছে, বাচ্চা তো 21 দিনের মাথায় হিটে আসে, কিন্তু সে বীজ দেয় 42 হ্যাঁ দ্বিতীয়টাতে দেয়। এবং আরেকটা জিনিস আমরা যেটা বলি যে একটা গাভী তাকে ড্রাই পিরিয়ড কমপক্ষে 2 মাস রাখতে, ও একদিনও রাখে। এখন সে রাখে না, তারও আলাদা একটা লজিক আছে, সে রাখে না এটা এই জন্য সেটা গরুর গাভীর স্বাস্থ্যটা মেনটেন করে কেমনে, সে গাভীকে আনলিমিটেড খাদ্য খাওয়ায়। একটা গাভীকে যে গাভীটা মনে করে 50 লিটার উপরে দুধ দেয়, আমাদের গোল্ড খাবার ডেলি 1 বস্তা খাওয়া, সেটাই তো পাবে বুঝছেন, ডেলি 1 বস্তা খাওয়া। তো ওনার কথা হলো আমার গাভীর দুধ দিচ্ছে এবং তার খাওয়াতে আমার সমস্যা কি, ঠিক আছে।
হ্যাঁ, এখন একটা আরো দিয়ে যাচ্ছে। কথা হলো যে আমাদের যে খাদ্যটা আমরা যে খাদ্যটা তৈরি করছি এই খাদ্য একটা গাভীর সর্বোচ্চ সারাদিন কতটুকু খাতে পারবে। আমরা একটা থাম্বরোলে বলি যে আপনারা হয়তো বা এতদিন শুনছেন যে একটা গাভীকে ডেইলি 8 থেকে 9 কেজি বেশি খাদ্য দেওয়া যাবে না, এগুলো তো শুনছেন। কিন্তু আমাদের যে কনসালটেন্ট উনি আমাদের খাদ্যটা এমন ভাবে ফর্মুলেশন করছে, খাদ্য যদি একটা গাভী যা দুধ দিবে দুধের অর্ধেক পর্যন্ত খাদ্য খায় তার সমস্যা হবে না। যে গাভিটা 60 কেজি দুধ দিচ্ছে ওকে 25 থেকে 30 কেজি খাবার দেয়া 30 কেজি খাওয়ানো যাবে, কোনো এক সমস্যা বস্তা খাইতে পারতে আছে। কোনো সমস্যা হবে না। একবারও খাচ্ছি না। আমরা তো 23বার খাবার দিলে পরে বুঝছেন? 3 ভাগে কোনো সমস্যা হবে না। বস্তা প্যান্ট সাইজ কি 25 কেজি? বাংলাদেশে 25 কেজি প্রচলনের সবচেয়ে বেশি, কিছু কিছু এলাকা আছে 40 কেজি, আর বিশেষ করে সিলেটের হবিগঞ্জ বা ওইদিকে কিছু এলাকা আছে, আর সিরাজগঞ্জ নাটোর কিছু এলাকায় আছে কয়েকটা কোম্পানি তারা 40 কেজি ব্যাগ তৈরি করে। আপনাদের 25 কেজি আমাদের 25 কেজি। সব কোম্পানি তো আমার কোম্পানির সাথে সব কিছু না। এসএ পোষায় সবাই ডিএলএস তো ব্যাগ সাইজের উপরে কোনো ইয়ে নাই, আলাদা আলাদা বাধা নাই। 40 করে অসুবিধা নেই। আসলে কি 40টা সব থেকে চলে না, ঠিক আছে? 25টাই ইজি। আর বিশেষ আমাদের যারা কাজ করে তারা ওই 25 কেজি বহন করতে সুবিধা। এই সাইলেন্সের মনে করেন যে কোয়ালিটি আরো ভালো হবে বা অনেক আরেকটু লংজিভিটি হবে, এখানে আরো খরচ দেয়া যায় কিনা সেটা এইটা বলুন। সিমেন্ট সাইলেন্স ঘরেরটা না গরেটটা ঘরেরটা আর এটা যারা গরুকে সিদ্ধ করে খাওয়ায় এটা লাগে ওজ এবং ভুট্টার এখানে জিনিসগুলো কি এর উপাদান কি? কার্বোহাইড্রেট, ঠিক আছে? কার্বোহাইড্রেট গরুর ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার। গরু তো কার্বোহাইড্রেট লাগে এনার্জির জন্য, ঠিক আছে? কিন্তু গরুকে যে সলুবল কার্বোহাইড্রেট, ওই সলুবল কার্বোহাইড্রেটটা বেশি খাওয়ানো যাবে না। খুদে হলো সলুবল কার্বোহাইড্রেট, যেটা হলো আমাদের মানুষের জন্য উপকারী। আর গরুর ক্ষেত্রে লাগবে ফাইব্রাস কার্বোহাইড্রেট, ফাইবার। এটা থাকে কোথায়? আঁশ জাতীয় কার্বোহাইড্রেট, যেটা এটা থাকে ঘাসে, ঠিক আছে? আপনার সলুবল কার্বোহাইড্রেটটা লিমিট মাত্রায় খাওয়ানো যায়, যেটা আমাদের খাদ্য আমরা ভুট্টা দিচ্ছি তো, ঠিক আছে? কিন্তু কথা হলো আপনি তো এটা আরো করে রান্না করে দিচ্ছেন আরো ইজি যাতে হজম হয়। এটা যখন পেটে যাবে এটা তাড়াতাড়ি ফার্মেন্টেশন হবে, গ্যাস বেশি হবে, পেশেন্ট গরুর 12টা বেজে যাবে। এরা খাওয়ায় দুধ বেশি হয়। তোমাদের পেট পুরো করবে না না, ওটা আপনার ওগুলো আসলে লাগে না। আর আপনি গরুকে খুদ খাওয়াচ্ছেন, ঠিক আছে? খুদে তো কার্বোহাইড্রেট সব বেশি কার্বোহাইড্রেট দিলে হবে কি আপনার গরুর শরীরে ফ্যাট বেশি হবে। ফ্যাটগুলো জমবে কোথায়? প্রথমে জমবে রক্তনালীতে ভিতরে, তারপরে হার্টের চারপাশে, ফুসফুসের চারপাশে, চামড়ার নিচে, মাংসে, বিভিন্ন জায়গায়। তবে যেখানে আপনার আর লিভারে জমবে। লিভারে যদি জমে লিভারের ফাংশন কমে যাবে। লিভারের ফাংশন কমে গেলে আলটিমেটলি আপনার জীবনই শেষ। আপনার উপকার আছে তো অপকার বেশি। স্যার দেশি গরু তো কিছু দেশি গরু বেচার আগেটাকে খাওয়ায় দেই গ্রামে অনেক খাওয়াইছে কিন্তু আসলে কি মানে এই দেশি গরু দেশি গরু স্যার আপনার আগে কোম্পানি আগে বাদ খাওয়ায় অনেক ওটা খাওয়াই, কিন্তু আসলে আমরা তো জানি না। কিন্তু এটা খাওয়াইলে হয় কি চর্বি বার হয়, বুঝছেন? চর্বি যাবে। আমরা নিজেরা যেগুলো কুরবানি দিয়ে সবই আপনার একটা গরুকে যে খাদ্য খাওয়াবো, এই খাদ্য খাওয়ানোর যে সারাদিনের যে খাদ্য, এই খাদ্য সর্বপ্রথম হিসাব করতে হবে প্রোটিন। প্রোটিন কত পারছেন? প্রোটিন থাকতে হবে সারাদিনে যা খাদ্য হচ্ছে সব মিলাইয়া প্রোটিন। যে গাভীগুলো দুধ বেশি দেয় তার প্রথম দিন থেকে 100 দিন পর্যন্ত 18% প্রোটিন থাকতে হবে খাবারে। এটা সর্বনিম্ন 18% প্রোটিন থাকতে হবে। 100 দিনের পরে দিতে হয় তাকে 16-17% প্রোটিন দিতে পারবেন। যখন এটা ড্রাই পিরিয়ডে চলে যাবে তার প্রোটিন 14 থেকে 15% এই প্রোটিন থাকতে হবে। এখন এই প্রোটিন যদি পর্যাপ্ত না থাকে, আমি কিছু আগে বলছিলাম একটা গাভী যে দুধ দেবে, দুধ বেশি দেওয়ার জন্য তাই হলো প্রোটিন, আর দুধের ফ্যাটের জন্য তাই হলো এনার্জি। আমরা কি সেই প্রোটিন কি এক্সট্রা প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারি? কোনো দরকার নেই, যথেষ্ট দেওয়া পূর্ণাঙ্গ মাত্রায় দেওয়া। কোনো কিছু দিয়ে নেওয়া সম্ভব না। এই দানাদার খাদ্য ছাড়া অন্য কিছু দিয়ে প্রোটিনটা নেওয়া সম্ভব না। আপনার শুনে শুধু যে আপনি অন্য প্রোটিন দিতে পারেন, সবচেয়ে বেশি প্রোটিন হলো সয়াবিনে। সয়াবিন আপনি দিতে পারেন, কিন্তু আপনার আরো তো জিনিস লাগবে, আপনার সকলে তো ম্যাচিং হবে না। যেমন এই যে আপনি যে কথাটা বলছেন, আমাদের এই টঙ্গী হায়দ্রাবাদ এখানে একজন খামারি আছে, তার 50-55 লিটারের গাভী। তো আমার কাছে কিন্তু একটা ইয়া ছিল, দুধ পরীক্ষা করে দেখা আছে গরু যে খাদ্য খাচ্ছে তার এনার্জি এবং প্রোটিন ঠিক আছে কিনা। তার ফার্মিং আমি চেক করে দেখছি যে তার প্রোটিন কম আছে।
সে তার আবার ধারণা আছে কোন রাতে প্রোটিন বেশি, তো ভাই সয়াবিনের প্রোটিন বেশি, সয়াবিন দেই, তো আমি তার না করতে পারি না, ঠিক আছে? তো তারা বললাম যে আপনি এই সয়াবিন নিয়ে যদি আমাদের ফিটটা একটু বাড়ায় দেন আরো ভালো হবে। তো উনি কি করছে, সয়াবিন দিচ্ছে কিন্তু সয়াবিনের দুধ বাড়ায় দেন, পারলে একটু কমছে, কিন্তু পরে যখন আমাদের ফিটটা বাড়াইছে তার দুধও বাড়ছে, প্রোটিন বাড়ছে, দুধ বাড়ছে, স্বাস্থ্য ভালো হয়েছে, ঠিক আছে? এখন আমাদেরটা ভালো কেন? এখন বলতে পারেন আমি সয়াবিন না খাওয়াই আপনার ভিটামিন কেন খাবো? আমাদের যে খাদ্যটা তৈরি করি, খাদ্যে আমরা বাইপাস প্রোটিন দিই। বাইপাস প্রোটিন, যে প্রোটিনটা আপনার রুমেনে যেটা ফার্মেন্টেশন নয়, এটা পাস করে ইনজেকশনে চলে যায় সরাসরি, এটা তাড়াতাড়ি কাজে লাগে। কিন্তু আপনার সয়াবিনে তো বাইপাস প্রোটিনটা নাই, এটা পেটে গিয়ে প্রসেস হয়ে তারপরে যাবে সিস্টেমে যেতে, এটা কিছু সিস্টেম লস হয়। আমাদের খাদ্যে বাইপাস প্রোটিন দেওয়া আর খাদ্যটা ওইভাবে আমাদের কুকিং করা আছে, যে কারণে আমাদের খাদ্যের হজম 70-75% মতো হয়, ঠিক আছে? আর এমনি আপনি যে সয়াবিন দেবেন ওটা হয়তো হজম হবে না। এই জন্য আমাদের খাদ্যটা ওই যে কি বলে, এটা হলো প্রসেসিং এবং এখানে যে উপাদানগুলো সুষম মাত্রায় দেওয়া আছে, যে কারণে এটা পরিপূর্ণভাবে কাজে লাগে, ঠিক আছে? এই জন্য কেউ যদি শুধু আমাদের খাদ্য খাওয়ান পুরা বসি বাদ দেয়া আর ঘাস অথবা সাইলেস খাওয়ান, সার্ভিস এনার কিছু লাগবে না, আমাদের এখানে তো আমরা তাই করতেছি, ঠিক আছে? আর লাস্ট করছে আমাদের দেশের যে জলবায়ু বা যে আবহাওয়া পরিবেশ, আপনাদের গবেষণা এবং আন্তর্জাতিকভাবে যে তথ্য সব কিছু মিলায় মানে আমাদের প্রেক্ষাপটে আমরা কোন জাতের ডেইরি বা ফ্যাটানিং কালচারকে সব থেকে বেস্ট করতে পারি? ভাই শুনেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে কিন্তু ভাই, কোন জাতের গরু আমাদের বাংলাদেশে আমাদের জন্য ভালো? আমি যেটা আমার এরা লাভজনক আমি যেটা দেখছি, কোন এলাকায় যদি এমন হয় যে দুধের ছানার উপরে দুধের দামটা নির্ভর করে, ঠিক আছে? যদি দুধের ছানার উপরে যদি নির্ভর করে তাহলে জার্সি ক্রস বেস্ট। জার্সি হ্যাঁ, ফ্যাট বেশি, অলসি ফ্রিজেনে ফ্যাট হলো 3.5 থেকে 4%, কিছু কিছু থেকে 4.5% যায়, কিন্তু জার্সি 4.5 থেকে 5.5% মতো থাকে। জার্সি দুধ কম ভালো তো। আর জার্সির আরেকটা উপকার আছে, জার্সির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জার্সি আমাদের দেশের ওয়েদারের সাথে ওঠে, জার্সি আপনার আমি বিভিন্ন জায়গায় রেকর্ড দেখছি, ওই যে মুস্তফা ভাই যার কথা বললাম তার ফার্মে একটা জার্সি আছে 40 লিটার। ভালো জাতের জার্সি পাওয়া যায়। বাগাবাড়িতে হলো ওই লোকাল ব্রিডের সাথে জার্সিকে ক্রস করে তারা করে নিচ্ছে, ওইটা বেটার। আর যার কথা বললাম মুস্তফা ভাই, সে হলো একটু আন্তর্জাতিক মানের লোক, সে জার্সি 100% পিস, হলস্টাইন ফ্রিজের 100% পিস সরাসরি সে আমেরিকা থেকে নিয়ে আসে। আমরা যে পোস্ট করার সময় যে 100% দিতে আমরা সরাসরি দিলে আমরা যে ইয়াই করাই না আসলেই 100% খুব ভালো একটা দিয়ে দেয়। না এটা সমস্যা হওয়ার কথা না। এখন কথা শুনেন, আপনি একটা গাভীর জাত উন্নয়ন করতেছেন এআই করে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এখন এই জাতের যে তার যে বৈশিষ্ট্যটা, এটা তো আপনি যখন 100% দিলে তারপরে যে বাচ্চাটা যে বকনা এটা আরো ভালো হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হলো, এই বাচ্চার মা যাকে আপনি বীজ দিচ্ছেন 100%, এই গাভীটা যদি কন্টিনিউয়াস কোনো স্ট্রেসে থাকে, স্ট্রেস, তাহলে তার জেনেটিক পাওয়ার কমবে। তার কি স্ট্রেস? একটা হলো ধরুন যে হিট স্ট্রেস, এটা হলো একটা। আরেকটা হলো নিউট্রিশনাল স্ট্রেস। নিউট্রিশনাল স্ট্রেস কি? আপনি তাকে পরিমিত খাদ্য আপনি দিচ্ছেন না, তাকে মিনারেলের ঘাটতি আছে, হ্যাঁ, পুষ্টি উপাদানের ঘাটতি আছে, পুষ্টি উপাদানের ঘাটতি এবং স্ট্রেস, সে যে কোনো স্ট্রেসে যদি থাকে তার জেনেটিক পাওয়ার কমবে। 100 দিলে 80%, বুঝছেন? 70%। এটি হলো বিষয়। কিন্তু আপনারা যদি প্রপারলি সব মেনটেন করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। পারলে ভালো হবে। যেমন হচ্ছে মুস্তফা ভাই, সে কিন্তু সে তো একবারে গাভী কিনে নিয়ে আসছে না, সে জাত উন্নয়ন করে নিচ্ছে। আমি তাকে বলছি, মুস্তফা ভাই আপনি আমার একটা বাচ্চা দিন, আমি নিব, আমার কিন্তু কাছে এই ভালো কাজ, ঠিক আছে? তো পরে মুস্তফা বললো কি যে না ভাই ভালো বাচ্চা করে আমি দিই। সে সত্য কথাই বলছে, ভালো বাচ্চাগুলো আমি দিই না।
তার ফার্ম ছোট ছিল, সে বাড়াইতে বাড়াইতে এখন তার 154টা গরু হয়েছে, বুঝছেন? সে ভালো বলা দেয় না। সে ওই যে বললাম না, সে যে কাজটা করে, আমরা তো বলি ড্রাই পিরিয়ড রাখতে প্রায় 2 মাস। 2 মাস রাখে না। আর বুঝেন সে মানে কতটুকু দুরন্ত লোক, সে খাদ্য খাওয়া এরকম, যত্ন করে ঠিকঠাক মতো, আবার দুধ বেশি বলছে। আর দুধ সে বিক্রি করে 75 টাকা লিটার, পাইকারি নিয়ে যায় উত্তরা কাছেই তো, টাকা দিয়ে বিক্রি করে। সে কিন্তু লসে নাই। দুধ পাইলে তো সে কোনো ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমরা পটুয়াখালীতে যেখানে দুধ দিই, আবার ডলারের কাছে ভরে যায় না তাদের একটা ঠিক আছে, যে কোনো প্রাণীর পেট যদি ভালো থাকে তাহলে সব ভালো থাকবে। এখন গরুর পেট ভালো আছে কিনা সেটা আমরা পায়খানা দিকে বিচার করবো। হ্যাঁ অনেকটাই বোঝা ঠিক আছে, যায়। পায়খানা, গরুর পায়খানার এটা কিরকম, পায়খানার কালারটা প্রথমে দেখবো, কালারটা কিরকম। কালারটা হলো হালকা জলপাই কালার, হালকা জলপাই কালচে হালকা জলপাই কালার, এই হলো তার কালার। আর তার শেপটা কি হবে, শেপটা হবে গরু পায়খানার শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, ঠিক আছে? আর গরু যখন পায়খানা করবে, পায়খানাটা একটা শেপ নিয়ে বসে থাকবে, ছিটে যাবে না। যদি পায়খানা ছিটে যায় তার মানে সামথিং রং, পেটে কোনো সমস্যা আছে। যদি সমস্যা থাকে, এই সে যে গাভী হয়, এই গাভী থেকে ভালো কিছু পাওয়া যাবে না। এবং আর ষাঁড় যদি হয় তার থেকেও ভালো মাংস পাওয়া যাবে না, ঠিক আছে? সারা তো পাইকারি করে শক্ত। না না, আপনি খাবারটা গাঁদা গাছ কষিটা দেন, কষিটা দেন। আচ্ছা যাই হোক, এখন ফাইনাল যে কথা হলো, গরু অত্যন্ত স্বার্থপর প্রাণী, ঠিক আছে? অত্যন্ত স্বার্থপর প্রাণী। আপনি গরুকে যদি কিছু দেন, ভালো কিছু দেন, তাহলে গরু আপনাকে ভালো কিছু দিবে, ঠিক আছে? আপনি গরুকে যদি আরামে রাখেন, তাহলে গরু আপনাকে টেনশন মুক্ত রাখবে, বুঝছেন? গরুর আরামের জন্য প্রয়োজনীয় যা কিছু ব্যবস্থাপনা আছে সব আপনাকে প্রপারলি করতে হবে। 1 নম্বর হলো তার যে থাকার যে জায়গাটা, বিছনাটা, এটা একটা ভালো বিছনা দিতে হবে, আরামদায়ক বিছনা, নিট অ্যান্ড ক্লিন। শুধু আরামদায়ক দিচ্ছেন, পরিষ্কার করেন নাই, তাহলে হবে না। একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। সে পায়খানা করার সাথে সাথে একটু পরিষ্কার করতে হবে, ঠিক আছে? নিট অ্যান্ড ক্লিন, পর্যাপ্ত জায়গা থাকতে হবে, সে যাতে শুয়ে বিশ্রাম নিতে পারে। একটা গরু কতক্ষণ বিশ্রাম নেয়? 12 থেকে 14 ঘন্টা। আমরা 6 থেকে 8 ঘন্টা, কিন্তু গরু 12 থেকে 14 ঘন্টা শুয়ে বিশ্রাম নেয়, ঠিক আছে? এখন এই বিশ্রাম নেওয়ার সময় সুযোগটুকু তাকে দিতে হবে, এক। দ্বিতীয়ত হলো তাকে নিউট্রিশনাল যে স্ট্রেস, এটাও ফালানো যাবে না। তার মানে পর্যাপ্ত খাদ্য পরিমিতভাবে সঠিক নিয়মে খাওয়াতে হবে, ঠিক আছে? আর তারপরে বিষয় হলো তার যে পরিবেশের যে তাপমাত্রা বা অন্যান্য যে কারণে যে ধকলগুলো, স্ট্রেসগুলো পড়তেছে, এটাও সঠিকভাবে মেনটেন করতে হবে। যদি এই মেনটেন না করে তাকে পর্যাপ্ত আরাম যদি না দিতে পারি, গরু আমাদেরকেও আরাম দেবে না। কারণ তখন তোমার মনে কিছু বাকি আছে, শেষ করো। হ্যাঁ, ব্রেক দেন আমাদের, আমরা না, শেষ প্রায় 5 মিনিট আর হলো 5 মিনিট চলবে। 30 মিনিট পর 5 মিনিট চলবে, কিন্তু আবার প্রশ্ন কি পড়ে গেছে না নতুন প্রশ্ন যাবে? পুরে আবার জ্বালাইতেছে। এক পাশে সরছে, এক পাশে সরছে। কাবার স্টার্টার খাচ্ছে, পানি খাচ্ছে। হ্যাঁ, কুরবানি মালিকও করে আর বিক্রিও করি, সব তো আর মালিকে করে না, মালিকে কয়েকটা করবে, বাড়ি থেকে কিনেও করে। মালিকে ওই দেশি গরু, মানে দেশির ভিতরে যেটা ভালো, হাটের ভিতরে সেরা, ওটার গোছ খাবে, বেশি সুস্বাদু হয়ে যাবে। আমরা দেখে কিনে নিয়ে ফ্রিজিয়ান লোকাল বিট যেগুলা, এ খাচ্ছে পানি, দেখেন পানির ভিতরে ঘাস, তার মানে ও খাচ্ছে মুখাবারচুপ আছে খাবারের ভিতরে, পানির ভিতরে। ও আপনি ঘাস আর গোটা মিক্স করে হ্যাঁ হ্যাঁ, এই ফিড নিয়ে দিলে ফিশ খেয়ে ফেলে। একই পানির পাত্র না? প্রতিটা গরু একটা একটা করে, ঘাসের পাত্র, পানির পাত্র। গাভীর বাছুর আবার কিছু কিনে আনা আছে, সবই আছে, মিক্সার আছে। এটা তো আপনাদের এখানে না, এটা মনে হয় না আমাদের এখানে। 11টা সিল দিয়ে দিছি, 8টা ষাঁড় গরু এবং গাভী 3টা সিল দিয়ে দিছিলাম, যেগুলো একটু পারফরমেন্স কম গাভী, এগুলো কালিং করে দিই আর কি। এগুলা আমাদের টার্গেট হলো রমজানে বিক্রি করা, রমজান ঈদের আগে। 5 কেজি আছে,
5 ফিট 4.5 ফিট 5 ফিট এভাবে রাখতে পারেন। ষাঁড় গরু একটু বেশি লাগে, 5 ফিট হলে ভালো। আড়াই এই লাইভ ওয়েট 500-এর উপরে, 5 থেকে 600-এর ভিতরে। তবে আমরা যে মাংসটা বিক্রি করছি এখানে, আমাদের কিছু গরু এখান থেকে লোকালি সেল দিচ্ছি, ওয়েট ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে খাবার পাচ্ছে এবং আমাদের গরুর ঘরে 2টা থার্মোমিটার রাখছি আমরা এদিকে তাপমাত্রাটা দেখার জন্য, যে এখন আবহাওয়ার গরুর ঘরে তাপমাত্রাটা কত আছে আবহাওয়া। আমরা এখানে 2টা থার্মোমিটার রাখছি, একটা হলো জেল থার্মোমিটার আর একটা হলো আমাদের নর্মাল পারদ থার্মোমিটার যেটা আছে এই পাশে। হ্যাঁ, এটা থার্মোমিটার। এই থার্মোমিটারে যে 2টা রিডিং আছে, একটা হলো ড্রাই বাল্ব, একটা ওয়েট বাল্ব। সরি, এটা চলে গেছে। এই ড্রাই বাল্বে হলো এই যে এখন গরুর ঘরে তাপমাত্রা আছে 30, 31, 32 ডিগ্রি সেলসিয়াস এবং 90 ডিগ্রি ফারেনহাইট। আপনি 2 স্কেলেই তাপমাত্রা দেখতে পারবেন এবং অ্যাকচুয়াল যে গরুর ঘরে আর্দ্রতা কত আছে, বাতাসের আর্দ্রতা, এটা দেখে এটা বোঝা যায়। এটা হলো ড্রাই ওয়েট বাল্ব। এখানে যে তাপমাত্রা আছে, এখানে তাপমাত্রা, এই ডিফারেন্স থেকে আপনার গরুর ঘরে তাপমাত্রা এটা মোস্ট অ্যাকুরেট আসে। এখানে কত 29 আছে না, 29, আর এখানে হলো 32, তার মানে 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কতটুকু গরু করে তাপমাত্রার একটা স্কেল আছে, যে কতটুকু ব্যবধান হলে কত হবে, ওইটা দেখে আমরা তাপমাত্রা ইজিলি আর্দ্রতা, বাতাসে আর্দ্রতা বের করতে পারি আর কি। আর গরুর ঘর যে বিষয়টা দেখেন, গরুর ঘর কিন্তু হ্যাঁ, এটা আর ওখানে আমাদের একটা নর্মাল থার্মোমিটার আছে, যে কোনো একটা থার্মোমিটার আপনার গরুর ঘরে রাখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে তাপমাত্রা কত আছে। এটা কম সারি, তবে শীতকালে যদি মনে হয় অনেক বেশি বাতাস বা এদিকে যদি বাছুর থাকে, দেখা যায় গরুর অনেক সময় বেশি থাকে, কম থাকে, বাছুর যদি রাখতে হয় তখন যদি ঘন কুয়াশা থাকে তখন এক সাইড অনলি আর কি খুলে দেয়, না এদিকে আর চারদিকে সব দিকে খোলামেলা থাকে। আর গরু ঘরটা দেখেন কিন্তু অনেক উঁচু, ইজিলি গরম বা চারদিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে। আর গরম যে বাতাসটা দেখেন, আমাদের রোড মনিটরিং সিস্টেম যেটা, 2 পাশ দিয়ে গরম বাতাসটা ইজিলি বাইরে বের হয়ে যায় এবং বৃষ্টি যেটা ওটাও পড়ে না আর কি, একটা সুবিধা। এই তিনটে যদি অ্যাডজাস্টে বলবি তাহলে কেমন হয়? সিমেন্ট শেড যেটা বলে মানুষ। হ্যাঁ, সিমেন্ট শেড। এটা অ্যাডজাস্ট বলতে লাগে মানে কি, মানে সিমেন্ট শেড রেখেই অনেকে অ্যাডজাস্ট আরো বেশি হয় শেড বলে। হ্যাঁ, সিমেন্ট শেডটা অনেকটা মোটা আর একটু মনে হয় মোটা, হ্যাঁ ঠান্ডা, ওটা আরো বেশি ইফেক্টিভ হবে আর কি। হ্যাঁ, এতেও ঠান্ডা থাকবে, তবে এটা আপনার টিকসই বেশি হয় এটা, কিন্তু ওইটা দিলে আরো ঠান্ডা বেশি থাকবে সিমেন্ট শেডটা দেন। ওইটা মনে করেন যে এরকম ফাঁকা জায়গা হলে ওটাও কোনো প্রবলেম নাই, কিন্তু গাছ-গাছালির নিচে ওটা দেওয়া যায়। আর এদিকে আসেন, একটা কথা বলি সেটা। ভাই সবাই এদিকে আসেন একটু। আচ্ছা, আপনাদেরকে ওখানে বলা হয়েছে আর কি, বলছিলাম যে এই হিট স্টেজ নিয়ন্ত্রণের জন্য আমরা কি করব, প্রথমে গরুর ঘরকে ঠান্ডা রাখবো। গরুর ঘরটা খোলামেলা রাখতে হবে, যে বাইরে থেকে যত ঠান্ডা বাতাস আসে এবং ভিতরের গরম বাতাস রুট মনিটরিং সিস্টেমের মাধ্যমে 2 পাশ দিয়ে সহজে বের হয়ে যেতে পারে। এটা হলে আমরা গরুর ঘরকে ঠান্ডা রাখবো। এখন গরুর শরীরকে কিভাবে ঠান্ডা রাখবো, যেহেতু আমরা এসি দিয়ে গরুর শরীরকে ঠান্ডা করতে পারবো না গরমের দিনে, তার জন্য আমরা যেটা ব্যবস্থা করছি, এটা হলো 2টা বিষয়। এক হলো সিলিং ফ্যানের পরিবর্তে আমরা গরুর সিলিং ফ্যানটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গরুর মাথার উপরে থাকে, এর পরিবর্তে আমরা ওয়াল মুভিং ফ্যান গরুর মাথার দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা গরুর মাথার উপর ওয়াল মুভিং ফ্যান সেট করছি এবং গরুর শরীরকে ঠান্ডা রাখার জন্য, হ্যাঁ এটা সব দেখাবো, গরুর ঘরকে ঠান্ডা রাখার জন্য আমরা এদিকে আমি এটা চালু দিই, একটু দেখেন। হ্যাঁ, না এটা দেওয়া হয় না, ওই ওইদিকে যান, যেখানে দেখেন ওইদিকে কত ঠান্ডা। আপনাদেরও ঠান্ডা লাগছে। আর এটা আপনি দিবেনই, ঘষে গরু ভালো করে পরিষ্কার করে, ময়লাটা পরিষ্কার করে। এটা মোটামুটি, হ্যাঁ এখানে আমরা এটা হলো, এটা থিওরি হলো, আমি বলি এটার আমাদের কনসালটেন্ট স্যারের থিওরি হলো, এই হিট স্টেজ নিয়ন্ত্রণের জন্য গরুর শরীরের 80% ভিজাইতে হবে। 80% ভিজানোর জন্য আমরা দেখছি যে গরুর পিঠের উপরে আমরা কিন্তু স্প্রিং নজেল সেট করছি। এটা হলো প্রত্যেকটা গরুর উপর 2টা করে, আপনার চাইলে একটাও সেট করতে পারবেন। একটা সেট করলে, হ্যাঁ মাঝখানে একটা পিঠ বরাবর, গরুর মাথা ভিজানোর দরকার নাই, ভিজানোর সমস্যা নেই। গরুর ঘাড় থেকে, হ্যাঁ এই পেছনের পর্যন্ত, আপনার লেজ পর্যন্ত, এই মাঝখানে সেট করলে একটাই কিন্তু মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, এই আপনার 85 মোটামুটি 4-5 মিনিট চললে আপনি 80% গরু ভিজে যায়। ভিজে গেলে মনে করেন আবার বেশি গরম করলে আমরা 30 মিনিট, হালকা গরম থাকলে 1 ঘন্টা পর আমরা যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, ফ্যান চলার সময় এবং
এই স্প্রে নজাল সময় ওখানে সেট করা যায় আর কি। ওই তাপমাত্রায় উঠলে ওই অটোমেটিকভাবে 30 মিনিট বা 1 ঘন্টা পর পরে চলতে থাকে। হ্যাঁ, সার গরুর বলতে আমরা 2 গরুর জন্য ইফেক্টিভ আমি বলছি। এই স্টেজ ম্যানেজমেন্টটা সার গরু এবং গাভী উভয়ের জন্য দরকার, কিন্তু তার ভিতরে গাভী সবচেয়ে বেশি দরকার। আপনি যদি এটার ভিতরে দেন, ও গরম থেকেও দেখবেন যে ও হাঁপাচ্ছে না, তারপর ওর গ্রোথটা কিন্তু তুলনামূলকভাবে আরও বেশি হবে। কিন্তু আমরা হলো আমাদের ফার্মটা হলো গবেষণার জন্য। আমি 2টা গরু আমাদের গাভীকে এই নিয়ন্ত্রণের বাইরে রাখছি এবং 2টা ভিতরে রাখছি। দুধ উৎপাদন এবং যাবতীয় সব কিছু একই ফর্মুলায় খাবার দিয়ে মেপে পরিমাপ আমি ওইটা আলাদা যে গবেষণাটা করছি আমি ওখানে দেখাবো যে 5 সপ্তাহ গবেষণা করার পর আমরা 2 গরু কীভাবে দুধ বাড়তেছে, কীভাবে কমতেছে, কতটুকু, এবং দুধের দাম হিসাব করে 75 টাকা করে আমি কত টাকা এখানে বেনিফিট লাভ পাচ্ছি শুধু এই ব্যবস্থাপনার জন্য, এবং কত টাকা খরচ পড়তেছে এই কয়েক বছর, আমার 5 বছর বা কয়েক বছর যায়, এই কয়েক বছরে প্রত্যেক দিনে এই খরচটা পুরো কস্টিংটা, তাহলে আমার দিনে অবশ্যই খরচ কত পড়তেছে, খরচ বাদ দিয়ে আমার কত টাকা লাভ আসতেছে। এই লাভটাই মানে যে লাভটা পাইছি এটা খামারি ভাইদের আমার সবার জন্য লাভজনক আর কি। এটা আমি ওখানে আপনার কাছে যে আমি সেই হিসাব অনুযায়ী আমি একটু বলি, সেটা হলো দেখা যায় প্রায় আমার আরেকটা বিষয়, আমাদের এখানে কিন্তু প্রায় 8 থেকে 15 লিটার দুধ উৎপাদনকারী গাভী দিয়ে আমরা এই গবেষণাটা করছি। যদি আরও বেশি দুধ উৎপাদন গাভীতে গবেষণা করতাম, বা যদি বেশি দুধ উৎপাদন গাভীর উপর এই ব্যবস্থা আমরা সেটা করে আরও বেশি দুধ বাড়বে আর কি, আরও বেশি লাভ পাবো আমরা। আমাদের এই গাভী দিয়েই আমরা প্রায় দেখা যায় দিনে আমাদের গাভী 1.5 লিটার উপরে, 1.5 থেকে 2 লিটার বেশি দুধ, আর সেই হিসাবে 70 টাকা লিটার দুধ উৎপাদন করি। এবং খরচ বাদ দিয়ে আমরা ওই সাধারণ ব্যবস্থাপনার চেয়ে এই ব্যবস্থাপনায় প্রতিটা গাভীতে গড়ে 108 টাকার বেশি দুধ পাইছি, খরচ সব বাদ দিয়ে 108 টাকা। সেই হিসাবে দেখা যায় যে আমি যদি এরকম আমার খামারে যদি 10টা গাভী থাকে, তাহলে দৈনিক আমি 1080 টাকা বেশি পাইতেছি। মাসে তাহলে কত আমার 30,000 বেশি টাকা আমি শুধু এই ব্যবস্থাপনার জন্য লাভ পাচ্ছি, শুধু এই ব্যবস্থাপনার জন্য। আমি শুধু দুধ উৎপাদন লাভ পাইলাম, দুধে লাভ পাচ্ছি, আমার সময়ে সঠিক সময়ে দিতে আসবে, তারপরে কনসিভ করবে, স্বাস্থ্য ভালো থাকবে, সব দিক দিয়ে হিসাব করা যায় আরও বেশি আপনি লাভবান হতে পারবেন আর কি, যদি এই হিট স্টেজ ব্যবস্থাপনাটা বা এই তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। এটা কত গুণ চলবে? এটা আমরা এখানে সময় 5 মিনিট দিচ্ছি, 5 মিনিট পরে অটোমেটিক স্ক্রিন নলটা বন্ধ হয়ে যাবে, 2 মিনিট 3 মিনিট সবই দেওয়া যাবে। আপনি হলো গরমের তাপমাত্রা, এখন গরম যদি বেশি থাকে দেখেন এইভাবে ভিজছে, এবং আমি আমার এর ভিতরেও দেখাবো আমি এই ভিজানোর আগে এবং পরে গরুর শরীরে তাপমাত্রা কত বাড়লো কমলো, রেসপিরেশন রেট কত বাড়ছে কমছে, এবং গরুর যে ইন্টারনাল যে পায়ুপথে যে তাপমাত্রাটা গরু অসুখ হলে যে ডাক্তাররা যে তাপমাত্রা নেয় যেখান থেকে, ওই তাপমাত্রা কতটুকু বাড়ে কমে, এগুলো সম্পূর্ণ এগুলো রেকর্ড করছে, এগুলো দেখাবো আর কি কতটুকু মানে এগুলো তারতম্য হইতেছে আমার। আর এবং একটা গরু গাভী আমি সচরাচর বাইরে ভিজুয়াল দেখার মাধ্যমে আমরা কী বুঝবো গরুটা হিটিস্টে আছে কি না আছে, এগুলো পদ্ধতি আছে, এটা আমি বলবো আর কি ছবি দেখে আপনাদের। ওখানে দেখবো যে একটা জেট পাম্প অথবা প্রেশার পাম্প, এটা যদি বাসায় আপনাদের নিজস্ব কোনো পাম্প থাকে সেটাও যদি আপনি পাই। গরুর আমরা আরেকটা বিষয় হলো গরু দহন করার সময় এবং খাবার দেওয়ার সময়, খাবারের সময় এটা বন্ধ রাখি আর কি। দেখা যাচ্ছে খাবার দেওয়ার সময় পানি পড়লে মাথার গরু একটু কম খায়, একটা বিষয়। আর দুধ দহন করার সময় তো জানি পানি পড়বে, এই 2 সময় বাদে বাকি গরু 3 বার খাবার দিচ্ছি, বাকি সময় সকাল থেকে বিকাল পর্যন্ত যে সময়টা গরম থাকে আর কি আবহাওয়া, ওই সময়টা আমরা এই স্প্রে শাওয়ারের মাধ্যমে ভিজাইছি। এবং ফ্যান সামনে একটা কিন্তু আরেকটা বিষয় একটা বোঝাই, সেটা আমরা কিন্তু মাথার দিকে গাভীর মাথার দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়াল মুভিং ফ্যান, ওইদিকে দেখেন ওয়াল মুভিং ফ্যান, আর উপরে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফ্যান, এই দুইটার মধ্যে পার্থক্য কি আমি বলছি। উপরে যদি ফ্যান থাকে এটা কিন্তু যে গরম বাতাসটা শরীরে দিতেছে, আর গরুর শরীরে যে ঠান্ডাটা নিয়ে যে বাতাসটা গরম বের হইতেছে এটা নিয়ে মেঝেতে লাগতেছে, আবার গরুর শরীরে আসতেছে। আর এখানে আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ওয়াল মুভিং ফ্যান সেট করেন, এটার বেনিফিটটা কি, এটার লাভ হলো সামনের দিক থেকে এই যে পিছনের দিকে আপনার স্ট্যান্ড ফ্যান বা ওয়াল মুভিং ফ্যান দুইটাই সেট আপ করতে পারেন। কিন্তু সামনের দিকে করলে কি হয় বললাম, আপনার মুখ এটা সামনের দিক থেকে নেয় পিছনের দিকে বাইরে করতে হবে, এটা একটা বিষয়। একদিকে বের করে পিছনের দিক থেকে ভালো বাতাস আপনি গরুর শরীরে আসতে। আর সিলিং ফ্যান দিলে কিন্তু জাস্ট উপরের বাতাস, আর এখানে তো দেখা যায় মাথায় একটা বাতাসটা লাগলে শরীর এমনিতেই ঠান্ডা। শরীরের গরম বাতাসের ধর্ম হলো তাপমাত্রাটা উপরে উঠবে, উপরে উঠতে আছে আলটিমেটলি সিলিং বাত আবার উপরের তাপমাত্রা নিচে নামাই যাবে। আর এই পাশটা দিলে আপনার সামনের দিকে মশা, এখন এক এক এলাকায় এক এক রকম বেশি মশা কম বেশি আছে। এখন গরুর ঘর বা চারপাশ যদি পরিষ্কার থাকে তাহলে মশার উপদ্রবটা কিন্তু কম হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো মশা করার জন্য, মুক্ত রাখার জন্য আমরা যেটা করি সেটা হলো আমাদের কিছু মেডিসিন আছে, আমরা এখানে ওই কাগজে দিয়ে রাখে আর কি, মশা টশা ওখানে যায়
পলিথিন দিয়ে রাখলে ওখানে মশা যায়, ওখানে বসে মারা যায় আর কি। আর মশা মাছিটা বেশি মারা যায়। আর মশার জন্য আমরা মাঝে মাঝে স্প্রে করি, বিকালে একবার মশার জন্য স্প্রে করা হয় আর কি। আর বাছরের আমরা কয়েল দিয়ে রাখি, যদি মাছের ভিতরে মশা না কামড়ায়। এটা কি যত গরু প্রথম একটু ফ্লেকবির মতো দেখা যায়, ফ্লেকবির মতো দেখা যায় কিছু মাথাটা, এই জন্য জিজ্ঞাসা করলাম। যেতে পারে সেক্ষেত্রে সবচেয়ে লাভ যদি আমি বেনিফিট যদি পাইতে চাই, সবচেয়ে উত্তম উপায় হলো আমি ওয়াল মুভিং ফ্যান যদি প্রতিটা গরুর উপরে একটা অথবা দুইটা গরুর উপরে একটা দিয়ে যে আমি মুভিং করে দিই, তাহলে কিন্তু মোটামুটি আমাদের মোটামুটি কাভার হবে আর কি। এটা এই যে দেখতেছেন যে স্প্রে শাওয়ারের মাধ্যমে কিন্তু প্রায় 80% গরুর শরীর ভিজে গেছে, আর সামনের দিক থেকে বাতাসটা লাগতেছে, গরুর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতেছে এবং যে গরম তাপমাত্রা বা ভিতর থেকে যে উৎপন্ন আলটিমেটলি সহজে গরু যেখানে দাঁড়া করানো আছে, এই গরুর সামনে থেকে যদি তুলনামূলকভাবে পিছনটা পানি নামানোর জন্য বা যে কোনো বজ্র পদার্থ নামানোর জন্য যে ইউরিন যেটা প্রস্রাব করলো গরুটা, এটা কিন্তু পিছনের দিকে চলে যেতেছে। আরেকটা বিষয় হলো যেটা জরুরি, আমাদের এখানে এটা নাই, গরুর পিছনে একটা গাটার থাকে আর কি। আপনি উত্তম উপায় যেটা করতে পারেন, বড় গরুর ফার্মে আপনার এভাবে একটা ড্রেন থাকে, ড্রেনের উপরে একটা নেট দেওয়া থাকে। নেট দেওয়া থাকলে আলটিমেটলি চোনা বা যেভাবে পানি দিয়ে ফ্লাশ করলে চলে যেতেছে। আচ্ছা, না সেক্ষেত্রে গাভীর কোনো ক্ষতি, জরায়ুজনিত একটা সমস্যা বলে অনেকে, যে পিছন যদি ডালু থাকে প্রেগন্যান্সি বিয়ানোর আগে আগে নাকি ওখানে এখানে ঢালু আপনি কয় ইঞ্চি ঢালু রাখবেন, এটা একটা বিষয় না। ষোলবের এখানে যেরকম আছে একেবারেই নাকি দেওয়া ঠিক না। না, এখানে আমি বলি গরু হালকা দিলে তো কোনো আপনি যদি স্লোপ নাও দেন, ধরেন স্লোপ দিলেন না, একবার সমতল রাখলেন, আপনি গরু যখন শোবে ওর গ্র্যাভিটেশন ফোর্সটা পিছনের দিকে কিন্তু পিছনের দিকে এমনিতেই যাবে আলটিমেটলি। আর 1 ইঞ্চি দিলে আপনি 1 ইঞ্চির জন্য খুব একটা সমস্যা হয় না। 1 ইঞ্চি 2 ইঞ্চির জন্য 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 2 ইঞ্চিটা আমার মতে মোটামুটি পানিটা আপনি প্রস্রাবটা ফাঁস করে দিলে আপনার গরুর মানে ম্যানেজমেন্ট সুবিধার জন্য, যে আপনি পানি ধরলেন, আপনি পানি ধরলে গোবর আপনি পরিষ্কার করার পর গোবর দিয়ে কোদাল দিয়ে আনার পর যে ময়লাটা থাকে ওটাও কিন্তু ক্লিন হয়ে ড্রেনের ভিতরে চলে যায়। ওই যে জালিটা ওটা কি গরুর পিছন থেকেই না একটু দূরে দিলে ভালো? গরুর একটু দূরে তো অবশ্যই না, দূরে বলতে একদম ওই লাস্ট পিলারের কাছে যদি পিলারটা দেয়া হয়, হ্যাঁ পিলারের কাছে দিলে ভালো হয়, একটু দূরে ওই উপর দিয়ে রডের জালি, হ্যাঁ ওটা রডের জালি দিয়ে দিলে ঘরটা চলে গেল। আপনি সপ্তাহে বা 15 দিনে একবার ড্রেনটা ক্লিন করে দিলে বাচ্চা ওখানে গেলেও কোনো সমস্যা হইতে না, কোনো সমস্যা হবে না। আপনাদের এই ঘরটা আড়ে কত ফিট আছে? এটা মোটামুটি যেটা আছে বেশি 30 ফিটের বেশি। 30 হবে একই লেভেলে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা 70 সেন্টি। যে জায়গা দাঁড়াবে আর খাদ্য লেভেল একটু বেস যেটা এখানে মেজারমেন্ট ট্যাপ নাই? আছে আছে ট্যাপ নিয়ে আসতে পারেন স্যার। বাচ্চার পশম কেন উঠে স্যার? তাহলে এদিকে আছে, দেখো কই আছে, এদিকে আছে। তুমি যে বলো সেটা লাগবে দিতে বলছি। ভিটামিন ডি ঘাটতি এই জন্য লাগে। আর আমাদের টেকনিশিয়ানের নাম্বার দিয়ে আছে, যদি এই সেটআপের জন্য কোনো কিছু কিভাবে কেমনি প্রয়োজন হয়, আমি যে নাম্বার দিচ্ছি থেকে তাপমাত্রা উৎপন্ন হয় আর কি, কোষ থেকে উৎপন্ন হয়। কিন্তু এখানে দেখা যায় যে গরুর কি হচ্ছে, দুধের উলানের ফ্যাক্টরির জন্য দুধ উৎপাদনের জন্য ওখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে। এবং ওই যে এবং পাকস্থলী যে ফরিস্টোমাক, এটা কিন্তু গরু জবাই করার দেখবেন যে এই যে পাকস্থলী যে বুড়ি আমরা যেটা বলি, কিন্তু 4টা পার্ট, রুমেন রেটিকুলাম এবং মজাম 4টা পার্ট। কিন্তু মানুষের সিম্পল স্টোমাক একটা, কিন্তু মানুষের বিড়াল, তারপরে কার্নিভোরাস অ্যানিমাল, ঘোড়া, হ্যাঁ ঘোড়া, বিড়াল, কুকুর, এগুলো একটা মাত্র পাকস্থলী। আর এটা কি 4টা পাকস্থলীর কারণে হজমের সিস্টেমটা বা বিভিন্ন এটা সম্পূর্ণ ভিন্ন। এই কারণে ওই যে হজমের সময় তাপটা বেশি উৎপন্ন হয় আর কি, যাতে তাপমাত্রা বের করার জন্য। স্যার তাহলে আমরা ওইখানে যাই এখন? হ্যাঁ হ্যাঁ ওইখানে এটা দেখে দাঁড়ান, আপনার যে এখান থেকে শুরু হয়েছে 30 ইঞ্চি ধরা যায়। আপনার হলো 2 3 4 ওই এই যে 4 এই যে 4 এই যে 4 20 উপরে 4 ফিট 4 ফিট আছে।